আজকে আমরা ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ টপিক হাইড্রোজেন বন্ধন এইটি নিয়ে আলোচনা করব। এই টপিকটি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের অন্তর্গত হাইড্রোজেন বন্ধন। এটি কিন্তু একটি খুবই ইম্পর্ট্যান্ট এইচএস ক্লাস 11-এর বোর্ড এক্সাম এবং জয়েন্টের জন্য এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে এই হাইড্রোজেন বন্ধন জিনিসটা কী। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন জিনিসটা কী এবং হাইড্রোজেন বন্ধন কোন কোন পরমাণু করে। হাইড্রোজেন বন্ধন তোমরা বুঝতেই পারছো, হাইড্রোজেন নামটা যেহেতু আছে তাই এখানে হাইড্রোজেনের উপস্থিতিটা একদম মাস্ট, হাইড্রোজেনের উপস্থিতি থাকবেই। এছাড়াও এখানে পার্টিসিপেট করবে ফ্লোরিন করতে পারে, অক্সিজেন করতে পারে ও নাইট্রোজেন করতে পারে। এই তিনটি পরমাণু ছাড়া আর কোনো পরমাণু হাইড্রোজেন বন্ধন পৃথিবীতে করে না। কেবলমাত্র দেখা যায় স্পেশাল দু একটা যৌগে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন করে, ক্লোরিন হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে। দু একটা এক্সাম্পল আছে, একটা বা দুটো, ঠিক আছে। কিন্তু আমাদের জেনারেলি মনে রাখতে হবে হাইড্রোজেন বন্ধন কারা কারা করে, এফ করে, ও করে আর এন করে। কার সাথে করে? হাইড্রোজেনের সাথে করে। এবার একটু এক্সাম্পলে না গেলে আমাদের পুরোটা ক্লিয়ার হবে না। তার আগে বলে নিই, এই যে পৃথিবীতে এত তো মৌল আছে, এই তিনজন মৌলই কেন হাইড্রোজেন বন্ধন করে? আচ্ছা, হাইড্রোজেন বন্ধন মানে হাইড্রোজেনের সঙ্গে এই তিনটে পরমাণুর একটা মৃদু তড়িতাকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন, যেটা সমযোজী বন্ধন নয়। তো এবার চলে আসি এই তিনজনই কেন করে। হাইড্রোজেন বন্ধন করতে গেলে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, শর্ত আছে। যে সমস্ত পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে, মানে উচ্চ, ইলেকট্রোনেগেটিভিটি উচ্চ হবে, আকার সাইজ কি হবে? স্মল হবে, ছোট হবে। এছাড়াও যে সমস্ত মৌলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকবে, মানে কোনো একটা যৌগের মধ্যে এই পরমাণুগুলোতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতি থাকবে। এছাড়াও আরও ক্রাইটেরিয়া আছে, কিন্তু এই তিনটি হচ্ছে মেন ক্রাইটেরিয়া, বিশেষ করে এই দুটি, এটাও একটা ইম্পর্টেন্ট। তো পৃথিবীতে প্রচুর মৌল আছে, অনেক মৌল আছে। তো সেই সমস্ত অতগুলো মৌলর মধ্যে কেবলমাত্র এই তিনজনই কেন হাইড্রোজেন বন্ধন করে? কারণ হাইড্রোজেন বন্ধন সেই সমস্ত মৌলগুলোই করে যাদের ইলেকট্রোনেগেটিভিটি খুব উচ্চ, আকার ছোট এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, তারা হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে। প্রথম আমায় বুঝতে হবে যে হাইড্রোজেন বন্ধনে কারা কারা অংশগ্রহণ করে। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা করে। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই তিনটে পরমাণুর মধ্যে আছে। এছাড়া তোমাদের মনে হতে পারে, স্যার ক্লোরিনটা তো ইলেকট্রোনেগেটিভিটি হাই, কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই হলে কি হবে? ক্লোরিনের আকারটা ফ্লোরিনের থেকে বড়, কারণ ক্লোরিনের বাইরের কক্ষপথে দেখবে 3s2 3p5 আছে, মানে ক্লোরিনের বহিস্থ কক্ষপথটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। তাহলে আমরা কি শিখলাম? আমরা এইটুকু শিখলাম, ওই জন্য ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি উচ্চ হওয়ার জন্য এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা থাকার জন্য ক্লোরিন দু একটা স্পেশাল কেসে হাইড্রোজেন বন্ধন করে, কিন্তু জেনারেলি ক্লোরিন হাইড্রোজেন বন্ধন করে না। তাহলে হাইড্রোজেন বন্ধন কারা কারা করে? হাইড্রোজেন বন্ধনে হাইড্রোজেনটা একদিকে থাকবে, তার সাথে বন্ধন কে করবে? এফ করবে, ও করবে আর এন করবে। কেন এই তিনজন করবে? কারণ এই তিনজন এই পরীক্ষাটায় পাস করতে পারছে। এই তিনটে পরমাণুর ক্ষেত্রেই এই তিনটে বৈশিষ্ট্যই কাজ করছে। একটা বৈশিষ্ট্য কাজ করলে হবে না, তিনটেই কাজ করতে হবে। এই তিনটেই কাজ করে এই তিনজনকার মধ্যে। এদের আকার ছোট, এদের ইলেকট্রোনেগেটিভিটি উচ্চ এবং এদের প্রত্যেকের মধ্যে কোনো একটা যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সাধারণত থাকে। এবার চলে যাচ্ছি কি এই হাইড্রোজেন বন্ধন। ধরো HF অণু আছে, HF অণু আছে, হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে HF অণু থাকলে একটা তো HF অণু থাকবে না, অসংখ্য HF অণু থাকবে, অসংখ্য HF অণু থাকবে। তো এই অসংখ্য HF অণুর মধ্যে এই যে বন্ধনটা রয়েছে, এই বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এটা আমরা সবাই জানি। এই বন্ধনটা কিন্তু হাইড্রোজেন বন্ধন নয়, এই বন্ধনটা কিন্তু হাইড্রোজেন বন্ধন নয়। তাহলে কি হাইড্রোজেন বন্ধন? হাইড্রোজেন বন্ধন হচ্ছে, দেখো এখানে যে H আর F আছে,
এফটা যেহেতু ইলেকট্রোনেগেটিভ, আগের দিনই বলেছি, এর মাথায় একটা হালকা ডেল্টা নেগেটিভ চার্জ আসবে এবং এর মাথায় একটা হালকা ডেল্টা পজিটিভ চার্জ আসবে। কেন? কারণ এই যে বন্ধনটা রয়েছে, এই বন্ধনের দুটো ইলেকট্রন কার দিকে চেপে থাকবে? ফ্লোরিনের দিকে চেপে থাকবে। কেন ফ্লোরিনের দিকে চেপে থাকবে? কারণ ফ্লোরিনটা হচ্ছে হাইড্রোজেনের থেকে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এর মাথায় কী হলো? একটা ডেল্টা নেগেটিভ। তেমনি এটাতেও কী আসবে? ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, এই হলো। এইবার কি হবে? এই বন্ধনটা সমযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন, কিন্তু একটা এইচএফ অণুর এফ এবং পাশের একটা এইচএফ অণুর এইচের মধ্যে একটা মৃদু তড়িতাকর্ষণ বল কাজ করবে। কেন কাজ করবে? সেটার জন্যই তোমাদের আমি এইটা বললাম। দেখো, এখানে এফের মাথায় একটা হালকা পার্সিয়াল নেগেটিভ চার্জ এসছে, এখানে এইচের মাথায় একটা পার্সিয়াল পজিটিভ চার্জ এসছে, আর আমরা জানি পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল কাজ সাধারণত কি করে? এর মধ্যেও করবে, এর মধ্যেও করবে। তাহলে এই বন্ধনগুলোকে আমরা বলছি হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? তার মানে এক্ষেত্রে কি হচ্ছে? এইচএফের একটা অণুর এফ পরমাণুর সঙ্গে পাশের আর একটা এইচএফ অণুর এইচ পরমাণুর মধ্যে একটা মৃদু তড়িতাকর্ষণ বল কাজ করছে, যে বন্ডটাকে আমরা বলে থাকছি হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডটা কিন্তু খুবই দুর্বল প্রকৃতির হয়, খুব একটা শক্তিশালী হয় না, এটা দুর্বল প্রকৃতির হয়। কেন দুর্বল প্রকৃতির হয়? কারণ এটা তো পার্মানেন্ট বন্ড নয়। এবং তোমরা বলতে পারো, কেন স্যার? এই যে তড়িৎযোজী বন্ধন আমরা তো জানি খুব শক্তিশালী। তড়িৎযোজী বন্ডের ক্ষেত্রে এগুলো কিন্তু আংশিক নেগেটিভ চার্জ, এটা কিন্তু পুরোপুরি পায়নি। আংশিক ঋণাত্মক আধান, এটা হচ্ছে আংশিক ধনাত্মক আধান, তাই এদের মধ্যে আকর্ষণ বলটা অতটা দৃঢ় হবে না, কিন্তু এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? আচ্ছা, এই হাইড্রোজেন বন্ধন আরও দু একটা উদাহরণ দেখাই, তারপর চলে যাব আমি এদের নেচারে। তাহলে বোঝা গেল, আশা করি ক্লিয়ার হলো হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি। হাইড্রোজেন বন্ধন জিনিসটা তাহলে কি হলো? হাইড্রোজেন বন্ধন কারা কারা করবে? হাইড্রোজেন তো থাকবেই, তার সাথে পার্টিসিপেট করবে, মানে এই আকর্ষণ বলটা কাজ করবে। এফ থাকতে হবে, ও থাকতে হবে, বা এন থাকতে হবে। কেন এই তিনটেই থাকতে হবে? কারণ তোমরা হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তটা একবার বই থেকে পড়ে নিও। হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেনের সঙ্গে সেই সমস্ত পরমাণুগুলোই করবে যাদের উচ্চ তড়িৎ ঋণাত্মকতা দেখাবে, ছোট আকার হবে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, তারাই কেবলমাত্র হাইড্রোজেন বন্ধন দেখাবে। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই, প্রচলিত আরেকটা একদম কমন উদাহরণ দিই। জল। এখানে আমি লোন পেয়ারগুলো আঁকছি না, হ্যাঁ, লোন পেয়ার থাকে। জল, তাহলে জলটাকে এইভাবে আঁকলাম। এগুলো একটু বাড়িতে এঁকে এঁকে প্র্যাকটিস করবে, কোশ্চেনে কিন্তু এগুলো আঁকতেই হবে। এবং এই টপিকটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এই চ্যাপ্টারে, 12-এও কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখো, লোন পেয়ার ইলেকট্রন আছে, বুঝতেই পারছো, অক্সিজেনে সবসময় লোন পেয়ার ইলেকট্রন থাকে। এখানেও হাইড্রোজেন বন্ধন হবে, এই বন্ধনগুলোকে আমরা বলছি এইচ বন্ড, হাইড্রোজেন বন্ধন থাকে। আচ্ছা, এবার যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, আরেকটা আঁকছি দেখো, কমন। অ্যামোনিয়া। ঠিক আছে, এখানেও হাইড্রোজেন বন্ধন হচ্ছে। এবার হচ্ছে হাইড্রোজেন বন্ধন হলে সেই যৌগটার অ্যাডভান্টেজ কী হয়, কী তার অ্যাডভান্টেজ, সেখান থেকে কোশ্চেন কীরকম হতে পারে, যৌগটার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকলে তার ভেতরে অ্যাডভান্টেজ কী হতে পারে। এবার আমরা সেইগুলো নিয়ে ডিসকাস করব, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আমি দুটো কোশ্চেন আকারে ডিসকাস করি। হ্যাঁ, ধরো এরম একটা কোশ্চেন আছে, তোমরা জেনে থাকবে, ধরো অক্সিজেন আর সালফার এরা তো পর্যায় সারণীর একই গ্রুপে থাকে, তাই তো? পর্যায় সারণী পড়িয়েছি, যেমন থাকে নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপে, অক্সিজেন সালফার, ফ্লোরিন ক্লোরিন এরা সব একই গ্রুপে থাকে। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে অক্সিজেনের হাইড্রাইডকে মানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়? জল। তাহলে অক্সিজেনের হাইড্রাইড জল, ঠিক আছে, এটা হচ্ছে তরল। কিন্তু সালফারের হাইড্রাইড H2S, তোমরা জানো H2S একটা কি গ্যাস। এটা হচ্ছে প্রশ্ন, কেন? এই হচ্ছে প্রশ্ন, যে অক্সিজেনের হাইড্রাইড
জল যেটা হচ্ছে তরল, কিন্তু সালফারের হাইড্রাইড এটা হচ্ছে গ্যাস। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এবার দেখি, আমি আরেকবার আঁকি। এই হচ্ছে জল। এবার জল মানে নিশ্চয়ই জলের একটা অণু নেই, অসংখ্য জলের অণু আছে। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোজেন সালফাইডেও অসংখ্য H2S অণু আছে। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে জলের যে অণু আছে, বোঝো ভালো করে আগে, যে কোনো জায়গায় যদি অনেক সংখ্যক অণু থাকে তাহলে এক একটা অণুর সঙ্গে পরস্পরের মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল একটা কাজ করে। মানে এই জলের অণুটার সঙ্গে এই জলের অণু, এই জলের অণুর সঙ্গে এই জলের অণু, এর আশেপাশে যত অণু আছে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বলছি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। তাহলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালের যে আকর্ষণ বল সেটা এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। এখানে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে যে কোনো যৌগের ক্ষেত্রেই এক একটা অণুর সঙ্গে অন্যান্য অণুগুলোর মধ্যে একটা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে। সেই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মধ্যে ওরা আকর্ষিত হয়। ঠিক আছে, সেটা এটাতেও আছে, সেটা এটাতেও আছে। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল H2S এর অণুগুলোর মধ্যেও আছে, জলের অণুর মধ্যেও আছে। আচ্ছা, এছাড়াও জলের অণুর মধ্যে দেখতে পাচ্ছ একটা এক্সট্রা আকর্ষণ বল কাজ করছে, একটা মৃদু আকর্ষণ বল কাজ করছে। যে আকর্ষণ বলটা কী কারণে কাজ করছে? কারণ এখানে H বন্ধনটা গঠিত হচ্ছে, এখানে H বন্ধনটা গঠিত হচ্ছে। তো H বন্ধন গঠিত হওয়ার মাধ্যমে অসংখ্য জলের অণু, অনেক জলের অণু সংগুণিত অবস্থায় থেকে যাচ্ছে। সংগুণিত কথাটা বই ইউজ করছে, যেটা সংগঠিতও বলি অনেক সময় আমরা। অসংখ্য জলের অণু সংগুণিত অবস্থায় থাকছে, মানে অনেক কটা জলের অণু এই আকর্ষণ বলগুলোর মাধ্যমে সংগুণিত অবস্থায় থাকছে। তার মানে জলের অণুর মধ্যে কি ঘটনা ঘটলো? জলের অণুর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা কাজ করলো, অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেন বন্ধনটাও কাজ করলো। তার মানে এই দুটোর মধ্যে দুটোতেই আগে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ছিল, কিন্তু জলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ছাড়াও হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ওদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। এবার স্বাভাবিক ব্যাপার, দেখো একটা বস্তু কঠিন, একটা বস্তু তরল, একটা বস্তু গ্যাসীয় হয় কেন? আমরা জানি যে সেই বস্তুটাই কঠিন হবে যার মধ্যে ইন্টারমলিকুলার, মানে এই যে নিজের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মানটা যত বেশি হবে সেই যৌগটা কঠিন হবে। যে যৌগের মধ্যে আকর্ষণ বল সবথেকে বেশি সেটা কঠিন, যার মধ্যে আকর্ষণ বলটা আরেকটু কম সেটা তরল, যার মধ্যে আকর্ষণ বলটা একদম কম সেটা গ্যাসীয়। তাহলে এই দুটোর মধ্যে, জল আর H2S এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আকর্ষণ বল বেশি কোথায়? আকর্ষণ বল বেশি জলের ক্ষেত্রে। দেখো ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলও আছে, হাইড্রোজেন বন্ধনও আছে। তাহলে এই যে দুটো আকর্ষণ বলটা বেশি, এই আকর্ষণ বলটা বেশি হওয়ার কারণে জল হচ্ছে তরল। কিন্তু এখানে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করার জন্য এর H2S অণুগুলোর মধ্যে নিজস্ব আকর্ষণ বলটা তুলনামূলক কম, তাই H2S অণুগুলো হচ্ছে গ্যাসীয়। বোঝা গেছে? তার মানে আমরা হাইড্রোজেন বন্ধন যে সমস্ত যৌগের মধ্যে হয় আমরা সেটা বলে দিতে পারি সেই যৌগগুলো সাধারণত তরল হতে পারে বা কঠিন হতে পারে। তোমার মনে রাখার কোনো প্রয়োজন নেই, স্যার আমাকে একটা অজানা যৌগ দিল আমি কি করে বলবো এটা? অজানা নয়, তোমাকে এরকম ব্যাখ্যামূলক কোশ্চেন দেবে, দেখবে যেটা তরল আর গ্যাসের যদি ব্যাখ্যা দেয় তার মানে নিশ্চয়ই তরলটার মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে, গ্যাসটার মধ্যে হবে না। বা ধরো একটা তরল একটা কঠিন, তখন দেখবে কঠিনটার মধ্যে হচ্ছে, তরলটার মধ্যে হচ্ছে না। কারণে এই ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো আমরা হাইড্রোজেন বন্ধন দিয়ে ব্যাখ্যা করতে পারবো। এবার চলে যাই আরেকটা অন্য টাইপের কোশ্চেনে। ঠিক আছে, তো আরেকটা কোশ্চেনে যাওয়ার আগে তোদের দু একটা কনসেপচুয়াল জিনিস একটু বলে দিই। কী জিনিস? সেটা হচ্ছে এই টার্মগুলোর সঙ্গে এবার থেকে কিন্তু আমাকে পরিচিত হতে হবে। হ্যাঁ, গলনাঙ্ক,
এই টার্মগুলোর সঙ্গে কিন্তু পরিচিত হতে হবে, যদিও এই টার্মগুলো এখানে নেই, তবু জিনিসটা আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, যদি আমাকে বলা হয় যে HF, জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, HF, ঠিক আছে, আর HCl, এই দুটোর মধ্যে আমাকে ধরো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তুলনা করতে দিল কার সাথে? HCl এর সঙ্গে। ঠিক আছে, একটা জিনিস বলে দিচ্ছি, একটু মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আচ্ছা, HF এর মধ্যে কি ঘটে? এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তার মানে কি, দুটো যৌগের মধ্যেই HF এবং HCl দুজনকার মধ্যেই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল আছে, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স আছে দুজনকার মধ্যেই। তাছাড়াও HF এর মধ্যে কি আছে? HF এর মধ্যে আছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, HF এর মধ্যে আছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেনগুলোকে আমরা শুধু হাইড্রোজেন বন্ড বলি না, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বলি। আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন কেন বলি, এই প্রসঙ্গটায় পরে আসছি। হ্যাঁ, আপাতত তোরা বুঝে নে যে হাইড্রোজেন বন্ধন থাকলে কি হয়। তো এখানে হাইড্রোজেন বন্ধন আছে, এখানেও হাইড্রোজেন বন্ধন আছে, এখানেও হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে অসংখ্য HF অণু হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংগুণিত অবস্থায় আছে। মনে করা যাক যে আমরা 10টা বন্ধু দাঁড়িয়ে আছি, অন্য দিক থেকে আমাদের কেউ মারতে আসছে। তো আমরা যদি 10টা বন্ধু একে অপরের হাত ধরে একটা চেন মতো করে দাঁড়িয়ে থাকি, তাহলে যারা মারতে আসছে তারা আমাদের দেখে কি ভয় খেয়ে কী হবে? পালিয়ে যাবে। কিন্তু আমরা যদি হাতগুলো ছেড়ে দিয়ে এলোমেলো ঘোরাঘুরি করি, তাহলে নিশ্চয়ই ওরা একে একে সবাইকে মারবে এসে। তো সেই রকমই অবস্থা HCl এর মধ্যে। HCl এর একটা অণুর সঙ্গে একটা অণুর ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল আছে ঠিকই, কিন্তু এখানে এখানে কিন্তু H বন্ড নেই। তার মানে আকর্ষণ বলটা কোথায় বেশি আছে? আকর্ষণ বলটা HF এ বেশি আছে, আকর্ষণ বলটা HCl এ কম আছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি গলনাঙ্কর প্রশ্নই দিক বা স্ফুটনাঙ্কর প্রশ্নই দিক, একটা জিনিস মনে রাখতে হবে, আকর্ষণ বল যেখানে বেশি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক মানে কি? গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক মানে আমরা হিট এনার্জি দিয়ে, তাপ শক্তি দিয়ে আমরা এদের মধ্যে এই আকর্ষণ বলগুলোকে ভাঙবো। এই বন্ড যা আছে এগুলোকে আমরা তাপ শক্তি দিয়ে কী করবো? ভাঙবো। এই বন্ডগুলো, আকর্ষণ বলগুলো ভেঙে গেলে তখনই কি হয়? জলের ক্ষেত্রে কি দেখি? ওরা আকর্ষণ নিজেদের মধ্যে করে থাকে। তো আমরা যখন ওভেনে চাপানোর মাধ্যমে ওদের ভেতর তাপশক্তিগুলো গিয়ে এই আকর্ষণ বলগুলোকে ছাড়িয়ে দেওয়ার পর ওরা আস্তে আস্তে ফুটতে শুরু করছে। তার মানে যেখানে আকর্ষণ বলটা বেশি থাকবে সেখানে নিশ্চয়ই বেশি পরিমাণে আমাকে তাপ দিতে হবে। তার মানে তাদেরকে গলাতে বা ফোটাতে গেলে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কী হবে? তাদের ক্ষেত্রে বেশি হবে। তার মানে এটার ক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যাই বলুক, কোশ্চেনে যেমন দেবে, এটার ক্ষেত্রে HF এর ক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কী হবে? HCl এর তুলনায় বেশি হবে। আবার বলছি, কেন বেশি হবে? কারণ এখানে অসংখ্য HF অণু H বন্ধনের মাধ্যমে বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, আন্তরাণবিকের ব্যাখ্যাটা আমি এক্ষুনি যাচ্ছি, তোরা আপাতত মনে রাখ যে H বন্ধনের মাধ্যমে সংগুণিত অবস্থায় আছে অসংখ্য HF অণু। তাহলে তাদেরকে করতে গেলে আমার বেশি পরিমাণে কি লাগবে? তাপ লাগবে। আর যত বেশি পরিমাণে তাপ লাগবে তত গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কর মানগুলো কি হবে? বেশি হবে। তার মানে আমি একটা কনক্লুশনে কি এলাম, যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকবে তাদের সাধারণত গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কী হবে? বেশি হবে। তার মানে যে সমস্ত যৌগের মধ্যে তোরা যদি পরীক্ষায় গিয়ে দেখিস যে একটি যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে আর একটা যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে না, যার মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কী হবে? বেশি হবে। তাহলে এটা একটা কোশ্চেন আলোচনা হয়ে গেল যে HF আর HCl এর মধ্যে কার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি। ঠিক আছে, তাহলে একটু যদি রিক্যাপ করি আমরা, দেখ হাইড্রোজেন বন্ডটা কী ধরনের জিনিস? হাইড্রোজেন বন্ধন হবে কার সাথে? H করবে। কার সাথে করবে? F, O আর N এর সাথে। এর সাথে করতে পারে, এর সাথে করতে পারে, এর সাথে করতে পারে। কীভাবে করবে তোরা দেখে নিলি। আচ্ছা, এইটার পর যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে আকর্ষণ বলটা কি হয়? বেশি হয়। যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে যে সমস্ত যৌগের মধ্যে, তাদের আকর্ষণ বলটা নিজেদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। এই আকর্ষণ বল বেশি হওয়ার ফলে
একাধিক জিনিস ঘটতে পারে। কি হতে পারে? আকর্ষণ বল বেশি হওয়ার ফলে তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কী হতে পারে? বেশি হতে পারে। কারণ আকর্ষণ বল যত বেশি হবে সেই অণুগুলোকে ভাঙতে আমাদের তত বেশি পরিমাণে তাপশক্তি লাগবে, তাই তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কী হবে? বেশি হবে। এছাড়াও সেই যৌগগুলো যাদের মধ্যে আছে তারা কঠিন হতে পারে বা তরল হতে পারে। যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তারা সাধারণত গ্যাস হয় না। কেন? কারণ হাইড্রোজেন বন্ধন থাকলে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, তাহলে তারা কঠিন হতে পারে বা তরল হতে পারে। তো এই জাতীয় কোশ্চেন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কঠিন বা তরল, এটা কঠিন ওটা কেন গ্যাসীয়, এটা তরল ওটা কেন গ্যাসীয়, এই দুটোর মধ্যে কার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে, তো এই সমস্ত ব্যাপার আছে। আরও কোশ্চেনে আমরা যাব, তার আগে একটু হাইড্রোজেন বন্ধনের শ্রেণীবিভাগটাকে একটু বলে দিই। হ্যাঁ, শুরুতে ইচ্ছে করে বলিনি, আগে বোঝালাম, এবার শ্রেণীবিভাগটার দিকে যাব। দেখ, হাইড্রোজেন বন্ধন সাধারণত দু টাইপের হয়। একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ধন, ইংরাজি নামটাই চট করে মনে থাকে। আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। ইন্টারমলিকুলারের বাংলাটাই হচ্ছে আন্তরাণবিক, সেটা হয়ে যাচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন মানে হচ্ছে, দেখে নে ভালো করে, এতক্ষণ যেগুলো বললাম সব হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। কি কেন হচ্ছে এটা? এই যে দেখ এইচএফ, দেখ একটা অণুর এইচএফের সঙ্গে পাশের অণুর পাশের অণুর এইচএফের মধ্যে এই হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে। তবে নিজের অণুর মধ্যে হচ্ছে না, এটা একটা সেপারেট এইচএফ অণু, এটা একটা সেপারেট এইচএফ অণু, দুটো সেপারেট এইচএফ অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে। এবার স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে যে একই অণুতে কি স্যার হতে পারে? ইন্ট্রামলিকুলার বলছেন, একই অণুতে কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। বেনজিন রিং জাতীয় যদি কোনো যৌগ থাকে, কেবলমাত্র এই রিং টাইপের যদি কোনো যৌগ থাকে, ধর অর্থোনাইট্রোফেনল, অর্থ পজিশান আমি বলে দিয়েছিলাম, পরপর দুজন থাকলে তাদেরকে বলি অর্থ পজিশান। ঠিক আছে, এটা হচ্ছে ফেনল, আমি আগের দিনের ক্লাসে বলেছি কোনটা অর্থ, এটা হচ্ছে ধর ফেনল, ওইচ। তোর আগের দিন বুঝেছিস এখানে ওইচ লেখা যায়, এখানে ওইচ লেখা তাই একই ব্যাপার। আচ্ছা, অর্থোনাইট্রোফেনল মানে এটা হচ্ছে ফেনলে ওইচ থাকে, বেনজিন রিংয়ে একটা হাতে বেনজিন রিংয়ের একটা কার্বনের সঙ্গে ওইচ থাকে, তখন তার নাম হয় ফেনল। এবার ফেনলের অর্থোনাইট্রো বলছি, তার মানে অর্থ মানে ঠিক পাশে কি আছে? নাইট্রো আছে, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এবার দেখ কী জিনিসটা হচ্ছে, অর্থোনাইট্রোফেনল হচ্ছে এই টাইপের হচ্ছে গঠন। নাইট্রোজেনের সাধারণত 3টে হাত হয়, এখানে 4টে হাত হয়ে গেছে, তো অর্থোনাইট্রোফেনলের গঠন হচ্ছে এই টাইপের। ঠিক আছে, এবার এখানে দেখ একটা সুযোগ আছে, এটা কিন্তু গোটাটা একটা অণু। অর্থোনাইট্রোফেনল হচ্ছে একটা অণু, এই চেপটা যেমন ছোট্ট অণু, এইটা একটা, অর্থোনাইট্রোফেনল এই গোটাটা হচ্ছে একটা অণু। তাহলে এক্ষেত্রে দেখ নিজের অণুর মধ্যেই একটা এইচ কী করতে পারে? এই যে একটা ও এর সঙ্গে দেখ হাইড্রোজেন বন্ধন করতে পারে, যে চান্সটা কিন্তু এখানে ছিল না। ঠিক আছে, তাহলে নিজের একটা অণুর মধ্যেই যদি হাইড্রোজেন বন্ধন হয়, সেটাকে আমরা বলছি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। আণবিক হাইড্রোজেন বন্ধন নিজের অণুর মধ্যে হলে তাদেরকে বলছি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন, আর যদি অন্যের অণুর মধ্যে হয় তাহলে তাকে আমরা বলছি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। পরিষ্কার? আচ্ছা, তোদের এবার মনে হতে পারে যে স্যার বেনজিন রিং থাকলে সবসময় কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনই হবে? যে না, এই এই আইডিয়াটাও তোদের ভুল। দেখ, বেনজিন রিং থাকলেও এটা যেমন হতে পারে, ওটাও হতে পারে। কি করে হতে পারে? ধর আমি রিংটাকে একটু বেঁকিয়ে আঁকলাম, হ্যাঁ, শুইয়ে আঁকলাম। বেনজিন রিংয়ে এরকম একটা অল্টারনেটে ডবল বন্ড থাকে, ধর এখানে ওইচ আছে, প্যারানাইট্রোফেনল, মনে কর প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, বলেছিলাম পরপর দুটো হচ্ছে অর্থ, এর সাপেক্ষে এটা হচ্ছে মেটা, আর এর সাপেক্ষে এটা হচ্ছে প্যারা। তাহলে ধর প্যারানাইট্রোফেনল দিয়েছে, তাহলে প্যারানাইট্রোফেনল দিলে তোরা স্বাভাবিক নলেজে তোদের চিন্তা কর, এখান থেকে কি এখানে এইভাবে এত দূরে একটা আকর্ষণ বল হওয়া সম্ভব? এটা কি বাস্তব? এটা হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? এর সাথে এর
হাইড্রোজেন বন্ধন হবে না, সেক্ষেত্রে এ তো হাল ছেড়ে দেবে না। কেন হাল ছেড়ে দেবে না? কারণ একটা তো অণু থাকে না, অসংখ্য অণু থাকে, অসংখ্য অণু থাকে। তাহলে পাশের একটা অণুতে তো হাইড্রোজেন আছে, দুটো অণু আলাদা আঁকলাম, দেখ এই চেপের মতো করে, এটা একটা অণু, এটা একটা অণু, দুটো অণু। তাহলে এর সাথে এর নিজের মধ্যে হাইড্রোজেন বন্ধন হলো না তো কি হয়েছে? পাশেরটার সাথে তো হবে। এইটাকে আমরা বলবো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। মানে একটা অণুর সঙ্গে যখন পাশের আর একটা অণুর মধ্যে দুজনকার মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে, ঠিক আছে, তখন তাদেরকে আমরা বলবো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। এটাই বেশি সাধারণত দেখা যায়, এটাই। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে দেখ, যদি ছোট ছোট যৌগ থাকে, যেমন H2O জল, যেমন অ্যামোনিয়া, এদের ক্ষেত্রে কিন্তু নিজের অণুর মধ্যে জীবনেও হবে না, নিজের অণুর মধ্যে জীবনেও হবে না। তাহলে তোরা কি শিখলি? তোরা একটা জিনিস মনে রাখতে পারিস যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন, তোদের সিলেবাসে যত যৌগ আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনটা কেবলমাত্র এই টাইপের যৌগদের ক্ষেত্রেই হবে। অর্থ সামথিং কিছু একটা অর্থ যৌগের মধ্যে কেবলমাত্র, তাও যদি এই টাইপের গ্রুপ থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, তবেই হবে। অর্থ নাইট্রোফেনল বা এই জাতীয় যৌগের ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনের প্রশ্ন আসবে, কিন্তু বাদবাকি যে কোনো যৌগ, মেটাবল, প্যারাবল, যে কোনো যৌগের ক্ষেত্রে যত দূরে চলে যাবে, যেমন জল, এখানে নিজের মধ্যে হওয়ার তো স্কোপই নেই, এখানে তো এই অক্সিজেনটা নিজেদের মধ্যে অলরেডি বন্ড সংযোজি করে আছে, ও তখন পাশের অণুটার খুঁজবে। তো পাশের অণুটার খুঁজলেই সেটাকে আমরা বলছি কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন, বা বাংলায় বলছি আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, ক্লিয়ার? তো যে হাইড্রোজেন বন্ধনই হোক, এখানেও যে হাইড্রোজেন বন্ধন আছে, এখানেও তুলনামূলক কী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটুখানি হলেও বাড়বে। কিন্তু এবার একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, এই যদি দুটো যৌগের কম্পেয়ার করতে দেয়, খুব ইম্পর্টেন্ট, সব কোশ্চেন অ্যান্সার কিন্তু বইতে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে আমি যে কোশ্চেনগুলো আলোচনা করছি, তোরা খুঁটিয়ে খুঁটিয়ে ছায়ার বই বল বা সাঁতরার বই বল, প্রত্যেকটা বইতে কোশ্চেন অ্যান্সার আছে। হাইড্রোজেন বন্ড সংক্রান্ত যত কোশ্চেন অ্যান্সার, সমস্তটা তোদেরকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তো এই দুটো যৌগের মধ্যে যদি আমায় এবার কম্পেয়ার করতে দেয়, ঠিক আছে, তাহলে এই অর্থোনাইট্রোফেনলের মধ্যে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন, আর প্যারানাইট্রোফেনলের মধ্যে হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। তো তোরা একটা জিনিস এখানে মনে রাখবি, যে এই যখন ইন্ট্রা আর ইন্টারের মধ্যে কম্পেয়ার হবে, তখন মনে রাখবি যে এটা বেশি শক্তিশালী। মানে ধর একটাতে ইন্ট্রামলিকুলার হচ্ছে আর একটা ইন্টার হচ্ছে, তখন শক্তিশালী কিন্তু হয় এইটা। তার মানে ইন্টারমলিকুলার যেখানে ঘটবে, তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সব কিছু এইটার থেকে এটা বেশি হবে, কারণ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনটা তুলনামূলক বেশি শক্তিশালী হয়। কেন হয় আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি, যেটা বইতে হয়তো এইভাবে বোঝানো নেই। ঠিক আছে, বোঝা গেল কত রকম হাইড্রোজেন বন্ধন হয়, কি হয় না হয়। হাইড্রোজেন বন্ধন জেনারেলি, হাইড্রোজেন বন্ধন হলে আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু হবে। এবার যদি নিজেদের মধ্যেই লড়াই হয়, একটার মধ্যে ধর ইন্ট্রামলিকুলার হচ্ছে, ইন্ট্রা অন্তঃআণবিক, নিজেরাই বোঝা যাবে, না বোঝার কোনো কারণ নেই, এরকম আছে। তাহলে এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হলো। আচ্ছা, তারপরে পাশে এই অণু আরেকটা আছে, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হলো, পাশে আরেকটা অণু আছে, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হলো। তো এখানে খেয়াল করে আমরা যদি দেখি, এখানে কিন্তু কেউ কারুর হাত ধরে বসে নেই, এ সেপারেটলি নিজের মতো একটা সুন্দর আকর্ষণ বলে আছে, এ এখানে সেপারেটলি একটা আকর্ষণ বলে আছে, এখানে সেপারেটলি একটা আকর্ষণ বলে আছে। মনে কর 10টা বন্ধু আমরা আছি, যে যার নিজের হাতেই নিজের হাতটা ধরে দাঁড়িয়ে আছি, যে যার মনে কর ধর এই টাইপের নিজের হাতেই নিজের হাতটা ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর অন্য 10টা বন্ধু আছে যারা একজনের হাতের সঙ্গে পাশের জনের হাতের মিলিয়ে একটা লম্বা চেন করে দাঁড়িয়ে আছে। তাহলে কোনটা বেশি শক্তিশালী হবে বল? 10টা বন্ধু এই যে লম্বা চেন করে দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখে বেশি ভয় করবে, কারণ দেখে মনে হবে তারা সবাই একসাথে লড়াই করার জন্য প্রস্তুত, তাই তো? তেমনি এই আইসোমারটা, আর যদি প্যারাটা আঁকি আমরা, প্যারাটা যদি আমরা আঁকি,
এখানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে, আচ্ছা এটা আর আঁকছি না, হ্যাঁ এখানে হাইড্রোজেন বন্ধন হবে, এখানে হাইড্রোজেন বন্ধন হবে। তার মানে কি অসংখ্য প্যারা আইসোমারগুলো, অসংখ্য প্যারানাইট্রোফেনলগুলো কী হবে, সংগুণিত অবস্থায় একসাথে সবাই আছে। তাহলে এদেরকে ভাঙতে বা এদেরকে গলনাঙ্ক বা গলাতে বা ফোটাতে কী লাগবে, বেশি তাপশক্তি লাগবে, তাপশক্তি লাগবে, কারণ এরা সংগুণিত অবস্থায় সবাই একসাথে আছে, তাই এদের বেশি তাপশক্তি লাগবে। তাই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সবসময় কী হবে, প্যারারগুলো বেশি হবে অর্থরগুলোর থেকে। এটা মনে রাখবি, প্যারা আইসোমারগুলোর কী হবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা যাই বল বেশি হবে অর্থগুলোর থেকে। আর আরেকটা কী বললাম, এটা মনে রাখবি, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী ইন্ট্রামলিকুলারের থেকে, ইন্টারটা বেশি শক্তিশালী। ঠিক আছে, তো এই জাতীয় কোশ্চেন আমরা কি এখানে পাবো। তাহলে হাইড্রোজেন বন্ধন হলে কি কি হয় আজকে আমরা বুঝতে পারলাম। হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি, হাইড্রোজেন বন্ধন থাকলে তাদের মধ্যে কি কি হয়, কখন গলনাঙ্ক বেশি হয়, কখন গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম হয়, হাইড্রোজেন বন্ধন ক প্রকার, সেইগুলো থাকলে আবার যৌগের মধ্যে কি কি ঘটনা ঘটে, এই জাতীয় টপিকগুলো কি আমরা সব বুঝতে পারলাম। আচ্ছা আরেকটা কোশ্চেন ডিসকাস করে দিই, এরপর তো বই তো তোরা পড়বি বাড়িতে, বই না পড়লে তো হবে না। আরেকটা কোশ্চেন ডিসকাস করে দিই যে ইথাইল অ্যালকোহল আর ফর্মিক অ্যাসিড এই দুটোর মধ্যে দেখা যায় যে ফর্মিক অ্যাসিডের স্ফুটনাঙ্কটা বেশি হয়। ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, এটা ইথাইল অ্যালকোহল। আচ্ছা একটু ঘুরিয়ে লিখছি, OH CH2 CH3, OH CH2 CH3। তাহলে দেখ খেয়াল করে দেখ, এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। সবসময় কিন্তু একটা কথা একটু মাইন্ডে রাখবি যে এই OH-এর হাইড্রোজেনটাই কিন্তু হাইড্রোজেন বন্ধন করবে, এই হাইড্রোজেনগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধন করবে না। তো কারোর মনে প্রশ্ন আসতেই পারে, স্যার এরকম হতে পারে? এটা কিন্তু খুব সুন্দর কনসেপচুয়াল একটা কোশ্চেন, হ্যাঁ একটু ভালো করে বুঝে নিবি জিনিসটা। কনসেপচুয়াল কোশ্চেন, হ্যাঁ যে স্যার এই দুটোর মধ্যে কি হাইড্রোজেন বন্ধন হতে পারে, আমি বলবো না, এই দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ধন হতে পারে না। কেন পারে না, দেখ এইখানে OH-টার জন্য এটার মাথায় ডেল্টা নেগেটিভ আসছে, এটার মাথায় ডেল্টা পজিটিভ আসছে। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি খুবই কম, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে অনেক বেশি, কিন্তু তুলনামূলক দেখ এখানে, হ্যাঁ এখানে অক্সিজেন নেই, এখানে এই হাইড্রোজেনটা কার সাথে লেগে আছে, কার্বনের সাথে, এরকম ভেঙে ভেঙে আছে, তো আমি একবারে CH2 দেখিয়েছি তাই কার্বনের সঙ্গে লেগে আছে। এবার কার্বনেরও ইলেকট্রোনেগেটিভিটি কম, হাইড্রোজেনেরও ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে এখানে এর মাথায় ভালো করে মাইনাসটাও সৃষ্টি হবে না, এর মাথায় ভালো করে প্লাসটাও সৃষ্টি হবে না। তার মানে হাইড্রোজেন বন্ধন করতে গেলে ON আর F তো করবে, কিন্তু যার সাথে করবে সেই H পরমাণুটা যেন O এর সাথে লেগে থাকে বা F এর সাথে লেগে থাকে বা N এর সাথে লেগে থাকে। কারণ এরা যদি এই তিনটের সাথে লেগে না থাকে তাহলে এর মাথায় কিন্তু পজিটিভ চার্জটা ঠিকঠাক ডেভেলপ করবে না, পজিটিভ চার্জটা ঠিকঠাক ডেভেলপ করবে না। আর পজিটিভ চার্জ ডেভেলপ না করলে এই বন্ধনটা, আকর্ষণ বলটা কাজ করবে না। বোঝা গেল? এখানে যদি কার্বনের সাথে লেগে থাকে, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে এখানে যথেষ্ট পরিমাণে ডেল্টা পজিটিভটা সৃষ্টি হবে না। তার মানে হাইড্রোজেন বন্ড করতে গেলে অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লোরিন হাইড্রোজেন বন্ড করবে, কাদের সাথে, কোন হাইড্রোজেনগুলোর সাথে করবে, যে হাইড্রোজেনগুলো এদের সাথে যুক্ত আছে সেই হাইড্রোজেনগুলোর সাথেই করবে, ওই যৌগে অন্য হাইড্রোজেনগুলোর সাথে কিন্তু করবে না। তাহলে এটা কেন করবে না একটু বুঝে নিয়ে নোট ডাউন করে রাখবি, রিপিট করে দেখবি অসুবিধা হলে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে। আচ্ছা তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে, যেমনি ফর্মিক অ্যাসিডেও হাইড্রোজেন বন্ধন হয়। কীরকম করে আঁকছি, আঁকা প্র্যাকটিস করাটা খুব জরুরি হয়, বোঝাই যাচ্ছে এখানে হাইড্রোজেন বন্ধন হয়। কিন্তু ফর্মিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা ভালো করে খেয়াল কর, এই ডবল বন্ডটা এই এইচের সাথে করবে, আর এই এইচটা কিন্তু আবার এই ডবল বন্ড ওয়ের সাথে করবে। তার মানে দুটো অণুতে ডবল হাইড্রোজেন বন্ধন হওয়ার মাধ্যমে তোদের দেখে মনে হচ্ছে না যে এটা একটা জুড়ে গেছে, এটা একটা জুড়ে গিয়ে গোটাটা একটা রিংয়ের মতো হয়ে গেছে, মনে হচ্ছে না? এই গঠনটাকে আমরা বলি ডাইমার গঠন। ডাইমার মানে দুজনে একসাথে আটকে গেলে তাদেরকে আমরা বলছি ডাইমার। তোরা মাধ্যমিকে পলিমার পড়েছিস,
পলিমার মানে অনেকগুলো অণু একসাথে আটকে যাওয়া, আর ডাইমার মানে হচ্ছে যে দুটো অণু একসাথে আটকে গেছে, ঠিক আছে। তো এই ডাইমার ফর্মে থাকে, কিন্তু এখানে দেখ, তার মানে এখানে তোরা দেখে বুঝতেই পারছিস হাইড্রোজেন বন্ডটা ডবল হচ্ছে দুটো অণুর মধ্যে, তার মানে এখানে কিন্তু আকর্ষণ বলটা অনেক, এটা তো হাইড্রোজেন বন্ধন হচ্ছে, কিন্তু হচ্ছে না কিন্তু বলবো না, কিন্তু দুটো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমেও এখানে ইন্ট্রা বা ইন্টারের ব্যাপার নেই, দুটোই কিন্তু এখানে ইন্টার, দুটোই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। তবুও এখানে যেহেতু ডাইমার ফর্মে থাকছে, তাই এদের কি হচ্ছে, স্ফুটনাঙ্কের মানটা এর ক্ষেত্রে কি হবে, বেশি হবে, ঠিক আছে। তো এই জাতীয় তোরা প্রশ্ন কি হবে, অনেক পাবি। আমি 4-5টা প্রশ্ন আলোচনা করলাম, হাইড্রোজেন বন্ডটা কী বললাম, হাইড্রোজেন বন্ড থাকলে গণনাঙ্ক স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয়, কোনটা তখন তরল হয় গ্যাসীয় হয় আলোচনা করলাম। এছাড়াও বেশ কিছু হাইড্রোজেন বন্ধন সংক্রান্ত কোশ্চেন আলোচনা করলাম, এবং হাইড্রোজেন বন্ধনের আমি প্রকারভেদটাও তোদের দেখালাম। এরপরে আরও কোশ্চেন আছে বইতে, তোরা সব কোশ্চেনগুলোই পড়বি, কিন্তু 2-1টা কোশ্চেন 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রি বা 12-এর অর্গ্যানিক কেমিস্ট্রি রিলেটেড 2-1টা কোশ্চেন আছে, সেগুলো এই মুহূর্তে পড়ার প্রয়োজন নেই। বাদ বাকি যে কোশ্চেনটাই তোর ইচ্ছে হবে বাড়িতে দেখে দেখে একটুখানি পড়বি। টোটাল আমি হাইড্রোজেন বন্ধন জিনিসটা করিয়ে দিলাম। তো আবার অন্য কোনো চ্যাপ্টারে, অন্য কোনো টপিকে আবার ক্লাস 11-এর আমরা এই ধরনের ইন্টারেস্টিং টপিকগুলোই শুধু এই চ্যানেলে আলোচনা করব। ইম্পর্টেন্ট যেগুলো, যে টপিকগুলো একটু অন্য ধরনের, শক্ত ধরনের, শুধুমাত্র সেইগুলোই ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তো আমরা আগের দিন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম দ্বিমেরু ভ্রমক, আজকে আলোচনা করা হলো হাইড্রোজেন বন্ধন। এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো টপিক নিয়ে আবার 11-এর আলোচনা করব। তোরা চোখ রাখতে থাকবি চ্যানেলটাতে। আর আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টটা করতে যেন ভুলিস না।